এক এসালমেই বিপর্যস্ত দেশের ব্যাংক ব্যবস্থা। সংসদে দেয়া তথ্য অনুযায়ী শীর্ষ ২০ খেলাপি ঋণের অর্ধেকই নিয়েছেন বিতর্কিত ওই ব্যবসায়ী। টাকার অঙ্কে যা ২৪,০০০ কোটির ওপরে। যদিও এই অর্থের সমপরিমাণ সম্পদ নেই দেশে, তাই এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে মোট খেলাপির হার ৫.৫ লাখ কোটিতে নামলেও তা যৌক্তিকভাবে কমানোর সুযোগ কম বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। দেশের ব্যাংক ব্যবস্থাকে একরকম পঙ্গু করে ফেলেছেন বিতর্কিত ও আলোচিত ব্যবসায়ী এস আলম। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও আইনের বরখেলাপের মাধ্যমে নিয়েছেন বিপুল পরিমাণ ঋণ, যার বেশিরভাগই এখন খেলাপি। শুধু তাই নয়, ব্যাংকে রাখা সাধারণ আমানতকারীদের টাকা দেশের বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিষয়টি আরও একবার সামনে এলো জাতীয় সংসদে পেশ করা অর্থমন্ত্রীর প্রতিবেদনে। এতে বলা হয় ২০ শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের অর্ধেকের মালিকানায় এস আলম। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে এসব প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া ৬১,০০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ২৪,০০০ কোটির ওপরে। প্রশ্ন হলো, এই অর্থ আদায়ে কি যথেষ্ট উদ্যোগ নিতে পারবে সরকার? কোলাটেরাল থাকে, সেটা বিক্রি করে এই বিপুল পরিমাণ অর্থ, লক্ষ লক্ষ কোটি টাকা অর্থ, এটা আদায় করার সম্ভাবনা খুবই কম। সদিচ্ছা থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন। যদি সদিচ্ছা থাকেও, তাহলেও সেটা টেকনিক্যালি এই ইনফরমেশনগুলো আছে কিনা, তারা কীভাবে নিয়ে গেল, এগুলোকে এখন ট্রেস করা, কারণ কোন ইনভয়েস ওভার ভ্যালু করেছে এটা এখন খুঁজে বের করে প্রমাণ করা, এটা কিন্তু খুব কঠিন কাজ। পেশ করা তথ্য অনুযায়ী শীর্ষ খেলাপির তালিকায় রয়েছে বেক্সিমকোর একাধিক প্রতিষ্ঠান। যদিও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আলোচিত এই গ্রুপের অন্তত ২৪টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ২৪,০০০ কোটি টাকা। এছাড়া কেয়া কসমেটিক্সের ঋণ রয়েছে ২,১৩৯ কোটি টাকা। তবে আরও কয়েকটি গ্রুপের বিপুল পরিমাণ ঋণ খেলাপি থাকলেও অন্তর্বর্তী সরকারের আমলে পুনঃতফসিল করা হয় বিশেষ সুবিধায়। তাদের অনেকের বিরুদ্ধে দুদক অলরেডি কার্যক্রম শুরু করেছে। সরকারের উচিত একটা কোয়ালিটি রিভিউ করা এবং কেন্দ্রীয় ব্যাংক, বিচার মন্ত্রণালয় কিংবা অ্যাটর্নি জেনারেল অফিসকে নিয়ে আমরা ছোট্ট একটা টাস্কফোর্স করে কোন কোন কেসগুলোর মেরিটগুলো ঠিক আছে, ঠিকভাবে চলছে, যেভাবে আমরা যেতে চাই সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তথ্য অনুযায়ী ডিসেম্বর শেষে কিছুটা কমে খেলাপি ঋণ দাঁড়ায় ৫,৪৫,০০০ কোটি টাকায়, যা আদায়ে বিশেষ উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির প্রভাব পড়েছে বিশ্ববাজারে। অপরিশোধিত তেলের দাম কমার বিপরীতে বেড়েছে স্বর্ণের দাম। মিশ্র ধারা দেখা গেছে বৈশ্বিক পুঁজিবাজারে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে ১৩.৫% কমে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছে $৯৪। বিপরীতে ৩.২২% বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে $৪,৮০০ ঘর। অন্যদিকে ১% বেশি কমে ডলার সূচক নেমেছে ৯৮ পয়েন্টের ঘরে। এছাড়া মিশ্র ধারা দেখা গেছে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার সূচকে। এদিকে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ৬,৫০০ টাকা বেড়ে ২২ ক্যারেটের জন্য গুনতে হবে ২,৫২,৪০৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এ তথ্য জানায়। বলা হয়, বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। আজ থেকে কার্যকর হবে নতুন এই দাম। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২,৪০,৯২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ১ ভরি রূপার দাম ৩,৬১৫ টাকা নির্ধারণ করে দেয় বাজুস। সংকটের এই সময়েও খোলা দোকানগুলোতে প্রকাশ্যে চলছে জ্বালানি তেলের বাণিজ্য। এজন্য অবশ্য গ্রাহকদের গুনতে হচ্ছে চড়া দর, অথচ তেলের অভাবে বহু ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে সরবরাহ। শুধু তাই নয়, রাজধানীর পাম্প থেকে জ্বালানি তেল কিনতে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়তই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন এসে বাপি। ডেমরা মিরপাড়া এলাকার মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন মজুদ ফুরিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লম্বা সময় ধরে বন্ধ রেখেছে সরবরাহ। অথচ পাশে খোলা দোকানে মিলছে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল, ডিজেল, যা ক্রয় বিক্রয় বা মজুদে কোনো ধরনের লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির।
ফিলিং স্টেশনের ট্যাঙ্ক লরি এবং বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে কেনা এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে চড়া দরে, যদিও তা অস্বীকার করেন বিক্রেতা। যুদ্ধের আগে যে সময় তেলের ছিল ওই সময় আমরা গাড়ির থেকে ড্রামে নামাইছি, ড্রামে দিছি, কিন্তু এখন তো আমরা তেল পাই না। সাইডে দোকান আছে, দোকানদাররা নেয়, আবার যারা জাহাজ বেচে জাহাজে মালটা নেয় ওনারা নেয়। যাইতে বেশি নামাইতে পারলে বিকুট টাইম না চাইতে দেওয়া যাবে, বা দেখা গেছে কোনো আন্টিও যদি বেশি লুয়ে যেতে পারে, যেমন আমুলটা লুয়ে যদি পারে দেওয়া যাবে। ডেমরা এলাকায় একদিকে রয়েছে ছোট বড় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে পণ্যবাহী যানবাহনের নিয়মিত চলাচল। এই দুইয়ে মিলে বাড়তি চাহিদা রয়েছে ডিজেল ও ফার্নেস তেলের, যা পুঁজি করে খোলা তেলের রমরমা বাণিজ্য চলছে সংকটের এই সময়েও। তেল সংগ্রহ করে গিয়ে আরেক জায়গায় বিক্রি করে দেয় এবং বিক্রি করে আবার তারা লাইনে দাঁড়ায়, এরকম কিছু মোটরসাইকেল চলে আসছে। এর জন্যই আসলে আমার মনে হয় একটু সংকটটা বাইরে গেছে। খোলা যদি খুচরা তেল কিনতে যাই, লিটার প্রতি 20 টাকা 30 টাকা দিয়ে বেশি দিয়ে তেল কিনতে হয় খোলা তেল, আর পাম্পের থেকে নিলে 100 টাকা লিটার নেওয়া যায়। এখন কোনো পাম্পে তেল পাইতেছি না ভাই। হাজি সাহেবে বলতে পারবো না কি ব্যবসা। তেল বিক্রি করে যার দোকান থাকে নারায়ণগঞ্জ। অন্যদিকে দিন যত যাচ্ছে ততই ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি বিশৃঙ্খলা। পেট্রোল, অকটেন ও ডিজেলের জন্য যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। আমি আজকে ভোর 5:30 হাতিপুর বাজার থেকে সিরিয়াল দিচ্ছি, এখনো পর্যন্ত তেল পাইনি, পাম্পে ঢুকেছি, কেবল পাম্পের গেটে আসলাম। ফুল ট্যাঙ্ক নিলে 50 টাকা ঘুষ দিলে ওনারা হচ্ছে ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে, এছাড়া সব গাড়িতে 600 টাকা করে হচ্ছে পেট্রোল দিচ্ছে। 9 দিন আগে একবার নিছিলাম, আর কালকে আসছি নিতে পারিনি, এই পর্যন্ত আসছি বন্ধ হয়ে গেছে। আজকে আবার আসছি 6টা থেকে। তারা এসি ঘরে বসে থেকে বলতেছে তেলের সংকট নাই, তারা কি পাম্পে ঘুরে দেখে না পাম্পের যে সিরিয়াল? আমি মনে করেন যে ইসের থেকে বাটা সিগন্যাল থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি। এদিকে মঙ্গলবার জেট ফুয়েলের দাম লিটারে 25 টাকা বাড়ায় আরও চাপে পড়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আজকের জ্বালানি পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, সেক্ষেত্রে জ্বালানির সরবরাহে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, মানুষজন কি বলছেন? না, এখন পর্যন্ত ফারুক কোনো ধরনের উন্নতি নেই। ফিলিং স্টেশনগুলোতে যে ভোগান্তি, যে বিশৃঙ্খলা এবং যানবাহনের লম্বা লাইন আমরা গত 1 মাস 10 দিন যাবৎ বা 1.5 মাস যাবৎ দেখে আসছি, সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। বরঞ্চ আরও দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে, মানুষের সিরিয়াল আরও বাড়ছে। এবং আমরা এখন যে এই জায়গায় আছি, এটি হচ্ছে ইসিবি চত্বর এবং কালশি রোডের মানিকদি এলাকা। এই পাম্পে 9,000 লিটার ডিজেল আজকে আসার কথা, এখন পর্যন্ত আসেনি, যে কারণে এখনও সরবরাহ চালু হয়নি। এবং অকটেনের ক্ষেত্রেও একই অবস্থা, প্রায় 31,500 লিটার অকটেন এখানে আসার কথা। এটা এখানকার জ্বালানি তেলের যে গ্রাহকরা আছেন তারা জানেন যে এই পাম্পে আসলে চাহিদা মতো তেল পাওয়া যায়, সেজন্য তারা কিন্তু গত রাত থেকে, আমরা যতটুকু জেনেছি, গত রাত থেকে এখানে সিরিয়ালে রয়েছেন। এবং এই সিরিয়ালটি পাম্পের সামনে থেকে শুরু করে একদম ক্যান্টনমেন্টের গেট পর্যন্ত চলে গেছে, ইসিবি চত্বর পার হয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে জ্বালানি তেলের গ্রাহকদের একটা ভিড় রয়েছে। আমরা এখানে একজন জ্বালানি তেলের গ্রাহকের সাথে কথা বলতে চাই, যিনি গতকালকে বিকেলে এখানে সিরিয়াল ধরেছেন, এখন পর্যন্ত আছেন। আপনি আসলে জ্বালানি তেল এখনো পাননি কেন? কখন থেকে আপনি সিরিয়ালে আছেন? আমি গতকালকে বিকালে আসছি আর কি। তো বিকালে আসছি, সেই আরও প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে হইতেছে যে আমরা সিরিয়াল দিছিলাম। তো সিরিয়াল দিতে আস্তে আস্তে প্রায় রাত 1:30টার দিকে এই জায়গায় যখন আসছি পাম্পের সামনে, তখন তেল শেষ হয়ে যায়। তো তারপর আমার গাড়িতে 1 ফোঁটাও তেল নেই যে আমি বাসায় চলে যাব। তো এখানে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে হেমায়তপুর। রাতে কোথায় ছিলেন? রাতে এখানেই ছিলাম, পাম্পেই ছিলাম। হ্যাঁ, আমাদের সাথে আরো প্রায় 15-20 জন ছিল, সবাই একই অবস্থা হয়েছে, আমরা সবাই এখানেই ছিলাম রাতে। ফারুক, আপনি শুনছিলেন যে আসলে এখানে জ্বালানি তেলের গ্রাহক যারা আছেন তারা সারা রাত এখানে ছিলেন জ্বালানি তেলের জন্য, এবং আজকে এখন দুপুর নাগাদ পর্যন্ত এখনও আছেন, কিন্তু এখনও এই পাম্পে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়নি। আমরা ট্যাগ অফিসারের সাথে কথা বলেছি, যিনি এই পাম্পের ট্যাগ অফিসার, তিনি বলছেন যে জ্বালানি তেলবাহী 3টি গাড়ি আসছে, পথে আছে, কিন্তু এখন পর্যন্ত পাম্পে না পৌঁছানোর কারণে আসলে ডিজেল, অকটেন কোনো কিছু সরবরাহ হচ্ছে না। তো বলা যাচ্ছে যে আসলে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের যেই সংকট, সেটি এখনও
চলমান রয়েছে এবং যুদ্ধবিরতির কারণে মানুষের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, কিন্তু সেই স্বস্তিটা আসলে যখন জ্বালানি তেলের সংকট কেটে যাবে তখনই বাস্তবে রূপ নেবে এবং সেই জায়গা থেকে হয়তো সরকার কাজ করছে আমদানি বাড়িয়ে এবং সরবরাহ স্বাভাবিক করে এই পরিস্থিতি উন্নতি করার। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 2026-27 অর্থ বছরের জন্য উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যার আকার ছাড়াতে পারে 9 লাখ কোটি টাকা। বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন। এছাড়া বাড়তি বরাদ্দ থাকছে এডিপি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জ্বালানি খাতে, যেখানে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 6 লাখ কোটি টাকা। এ নিয়ে সম্পদ ও সমন্বয় কমিটির সাথে শুক্রবার বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। অবকাঠামো, বিমান চলাচল থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, প্রায় সব খাতেই দেখা দিয়েছে মূল্যবৃদ্ধির প্রভাব। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে $6.2 বিলিয়ন তহবিল গঠন করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন বিশ্লেষকরা। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি বৈশ্বিক জ্বালানি সরবরাহ। বিস্তারিত প্রতিবেদনে। 1 মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, যা থেকে বাদ যায়নি পার্শ্ববর্তী দেশ ভারতও। দিন দিন স্পষ্ট হচ্ছে জ্বালানি অস্থিরতা। দেশটির অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে বিমান চলাচল কিংবা পর্যটন, সব খাতেই বাড়ছে ব্যয়। এতে গ্রাহকদের বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে বাড়তি এই আর্থিক চাপ। এই যেমন হিমাচল প্রদেশের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্প। জ্বালানির ঘাটতি ও বিটুমিনের মূল্যবৃদ্ধিতে বাড়ছে কিলোমিটার প্রতি খরচ, যা মেটাতে লাগবে অতিরিক্ত 100 কোটি রুপি। वहां पर पार्शियल इंक्रीज हुआ है। এমন বাস্তবতায় গুণগত মান বজায় রেখে আর্থিক সহায়তা ও প্রকল্প সমন্বয়ের উপায় খুঁজছে রাজ্য সরকার। ভারতে বিমান পরিচালন ব্যয়ের 40% খরচ হয় জ্বালানিতে, কখনো কখনো তা পৌঁছায় 50% পর্যন্ত। সম্প্রতি আকাশছোঁয়া দামে জেট ফুয়েল কিনতে হচ্ছে বিমান সংস্থাগুলোকে। এতে বিমান চলাচলে কিলোমিটার প্রতি খরচ হচ্ছে 2 লাখ রুপির বেশি। জ্বালানি সংকটের বড় প্রভাব পড়েছে ভারতের হোটেল ও রেস্তোরাঁ খাতে। এলপিজির উচ্চ মূল্যে পরিচালন ব্যয় বেড়েছে প্রায় 20%। ফলে একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে দিন দিন কমে আসছে ব্যবসাও। আর্থিক চাপ সামাল দিতে খাবারের মূল্য বৃদ্ধি করায় আশঙ্কাজনক হারে কমছে বিক্রি। এছাড়া ইরান যুদ্ধের প্রভাব পড়ছে দেশটির প্রবাসী আয়েও। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 1 কোটি ভারতীয়র আয় কমে গেলে দেশটিতে হ্রাস পাবে বৈদেশিক মুদ্রার প্রবাহ। অর্থনীতিবিদদের মতে এমন পরিস্থিতিতে চাপ সৃষ্টি হতে পারে আর্থিক ভারসাম্যে। এতে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে প্রায় 1% পর্যন্ত। পরিস্থিতি মোকাবিলায় $6.2 বিলিয়ন একটি অর্থনৈতিক স্থিতিশীলতা তহবিল ঘোষণা করেছে ভারত সরকার। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকটের তুলনায় এই তহবিল যথেষ্ট নয়। আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি দিতে পারে টেকসই সমাধান। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।